আন্দোলনে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা মামলায় কনস্টেবল গ্রেফতার। জানাবো ছেলের কোন আশ্বাসে কিসের শঙ্কায় দেশ ছাড়তে রাজি হন শেখ হাসিনা। জানাবো শেখ হাসিনাকে চুপ থাকতে বলায় ডক্টর ইউনূসের প্রতি নারাজ ভারত। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানিদের মতোই জনগণ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে বললেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আন্দোলনে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা মামলায় কনস্টেবল গ্রেফতার। গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে গুলি করে কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয়কে হত্যা মামলায় পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমগড় গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে পড়তেন। লেখাপড়ার পাশাপাশি তিনি কোনাবাড়ি এলাকায় বসবাস করে অটোরিকশা চালাতেন। গ্রেফতারকৃত ওই কনস্টেবলের নাম মোহাম্মদ আকরাম হোসেন। তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন। কোনাবাড়ি থানা পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর মহানগরের কোনাবাড়ি সড়কের কোনাবাড়ি এলাকায় 5ই আগস্ট মোহাম্মদ হৃদয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এ সময় কয়েকজন পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে হৃদয় রাস্তার পাশে অবস্থান নেন। ওই সময় শিল্প পুলিশে কর্মরত কিছু পুলিশ সদস্য কোনাবাড়ি এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা হৃদয়কে রাস্তার পাশ থেকে ধরে নিয়ে চড় থাপ্পড় মারেন। এক পর্যায়ে পুলিশ কনস্টেবল আকরাম অতি উৎসাহিত হয়ে তার পেছন দিক থেকে গুলি করলে ঘটনাস্থলে হৃদয়ের মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের ফুফাতো ভাই মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে কিশোরগঞ্জের পাড়াইল এলাকা থেকে আকরামকে গ্রেফতার করে। ছেলের কোন আশ্বাসে কিসের শঙ্কায় দেশ ছাড়তে রাজি হন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি দেশ ছাড়তে রাজি ছিলেন না। দেশ ছাড়ার বিষয়ে তাকে জোর করা হয়েছে। পদত্যাগের আগের দিনও আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জানতেন যে শেখ হাসিনা আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছেন। পুলিশ বাহিনীরও ধারণা ছিল না পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন তিনি। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার তথ্য থেকে জানা যায় 4 আগস্ট রাতেও শেখ হাসিনার সঙ্গে নেতা থেকে পুলিশের উচ্চ পর্যায়ের যাদের যোগাযোগ হয়েছিল তাদের সবাইকে হাসিনা আরও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিলেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও গণভবনের সূত্রে জানা যায়, সকাল 9:30টার পর থেকে গণভবনের পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। 3 বাহিনীর প্রধান এবং পুলিশের আইজির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে দেশের বাস্তব চিত্র বোঝানো হলেও তিনি পদত্যাগ করবেন না বলে নিজের অবস্থানে অনড় থাকেন। সাবেক প্রধানমন্ত্রী বোন শেখ রেহানা বলেও তাকে পদত্যাগের সিদ্ধান্তে গ্রহণে রাজি করাতে পারেনি। এ অবস্থায় উচ্চপদস্থ কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ফোন করে পুরো ব্যাপারটি বুঝিয়ে বলেন। জয় নিজেও শুরুতে পদত্যাগে রাজি ছিলেন না। তবে শেখ হাসিনার জীবনের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এবং বড় রকমের মৃত্যু ঝুঁকি আছে এমন পরিস্থিতি জয়ের সামনে তুলে ধরা হলে তিনি শেখ হাসিনার সঙ্গে পদত্যাগের বিষয়ে আলাপে রাজি হন। জানা যায়, জয়ের সঙ্গে হাসিনার 10 মিনিটের মতো ফোন আলাপ হয়। ওই ফোন আলাপে জয় হাসিনাকে বোঝান যে এই মুহূর্তে গণভবনে থাকা তার জন্য নিরাপদ নয়। আপাতত গণভবন থেকে ভারতের উদ্দেশ্যে যাওয়ার পরামর্শ দেন তিনি। আওয়ামী লীগের হাতে টিকে থাকার শেষ দান ছিল ভারতের সহায়তা। শেখ হাসিনা ভারতের আশ্রয় নিলে সেখান থেকে তিনি পুনরায় দেশে ফিরে আসতে বা রাজনীতিতে সক্রিয় হতে পারবেন এমন আশ্বাসে এবং বেঁচে না থাকলে আওয়ামী লীগের আপাতত হাল ধরার আর কেউ থাকবে না এমন শঙ্কায় ছেলের কথায় পদত্যাগে রাজি হন শেখ হাসিনা। পদত্যাগের আগে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন। জয়ের পরামর্শেই হাসিনা শেষবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন। তবে ততক্ষণে ছাত্র জনতা গণভবনের কাছাকাছি চলে এসেছে এমন তথ্যের ভিত্তিতে ভাষণ রেকর্ডেরও সময় পাননি সাবেক এই প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে চুপ থাকতে বলায় ডক্টর ইউনূসের প্রতি নারাজ ভারত। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি। তবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত। ভারতীয় কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছেন, এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাতিসংঘে মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। এই নিয়ে এখনও ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি, কারণ নিউ ইয়র্কে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি।
অধ্যাপক ইউনূস পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয়। তিনি প্রত্যর্পণের অনুরোধ জানার আগ পর্যন্ত হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান। এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিন তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন। এরপর থেকে সেখানেই আছেন তিনি। পাকিস্তানিদের মতোই জনগণ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার 16 থেকে 17 বছরের স্বৈরাশাসনে কেউ একটু শব্দ করতে পারত না। মানুষ জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তাদের পতন ঘটিয়েছে। যেমনইভাবে ব্রিটিশদের তাড়িয়েছে, 1971 সালে পাকিস্তানিদের তাড়িয়েছে, ঠিক তেমনই 5ই আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার 16 থেকে 17 বছরের স্বৈরাশাসনে কেউ একটু শব্দ করতে পারত না। বাংলাদেশের মানুষ কি চাইতো আর কি চাইতো না, শেখ হাসিনা তার ধার ধারত না। মানুষের পিঠ দেয়ালে এমনভাবে ঠেকিয়ে দিয়েছিল যে মানুষ তার জীবনের মায়া না করে তার পতনের জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছিল। তিনি বলেন, যারা নিজ দেশের জনগণের উপর অত্যাচার করে, হত্যা করে, আয়নাঘর বানিয়ে বছরের পর বছর আটকে রাখে, তারা দেশ পরিচালনা করবে কিভাবে? কিছুদিন পুলিশ দিয়ে হত্যা, গুম করে দেশ পরিচালনা করেছে, কিন্তু মানুষ জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তাদের পতন ঘটিয়েছে। যেমনইভাবে ব্রিটিশদের তাড়িয়েছে, 1971 সালে পাকিস্তানিদের তাড়িয়েছে, ঠিক তেমনই 5ই আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার দেশের বিভিন্ন কমান্ডোদের সঙ্গে বৈঠক করেছেন, এটা উদ্বেগজনক। এটা উস্কানি কিনা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা কি নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার জমিদারি পুনরুদ্ধারের জন্য কাজ করছেন? তাহলে প্রতিরক্ষা মন্ত্রী এভাবে কথা বলছেন কেন? ভারতের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, বাংলাদেশের জনগণ দেশ থেকে এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাসে চলাফেরা করছে। আমি যে গ্রেফতার হতে পারি, গুম হতে পারি, এই শঙ্কা আর নেই। এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে, শান্তিতে ঘুমাতে পারছে। এটা কি আপনারা চাচ্ছেন না? বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষ শান্তিতে থাকুক। এটা কি ভারতীয় নীতি নির্ধারকরা পছন্দ করে না, নাকি এসব মেনে নিতে পারছে না? শেখ হাসিনা আজ বাংলাদেশে নেই, এই কষ্টও কি ভারতের নীতি নির্ধারকরা মেনে নিতে পারছে না? আমরা যেমন ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। ভারতের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কোনো দল বা ব্যক্তির প্রতি যদি আপনাদের যোগাযোগ থাকে, তাহলে বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে মেনে নেবে না। বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করতে পারে, তেমনি বিদেশি হানাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তেজ দেখাতে জানে। বাংলাদেশের যে একটি বীরের জাতি, এটা আপনাদের মাথার মধ্যে কিন্তু রাখতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।